পৃথিবীর মধ্য দিয়ে তার অক্ষ গেল, এবং এই যে রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে দুই ভাগে বিভক্ত করছে, এই রেখাটার নাম কি কে বলতে পারবা? যে রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সম দুই ভাগে বিভক্ত করে, সেই রেখাটার নাম কি কে বলতে পারবা? কেউ জানো না? নিরক্ষীয় রেখা বা বিষুবীয় রেখা বা ক্রান্তীয় রেখা, এরকম নাম শুনছো কখনো? শুনছি ভাইয়া। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষীয় রেখা অথবা বিষুবীয় রেখা অথবা ক্রান্তীয় রেখা। তার কারণ হচ্ছে এই রেখার উপর অবস্থিত যত অঞ্চল আছে সবগুলো অঞ্চলের নাম ওই অনুযায়ী, ক্রান্তীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল অথবা কি নিরক্ষীয় অঞ্চল। আচ্ছা, যাই হোক, এখন উত্তর এবং দক্ষিণে কি করা হচ্ছে, তাকে পৃথিবীকে সমদ্বিভাগে বিভক্ত করা হচ্ছে এই রেখাটা দ্বারা। এখন মানুষ তো আর রেখার উপরে না, মানুষ তো যে কোনো জায়গায়, পৃষ্ঠের যে কোনো জায়গায় সে অবস্থান করতে পারে এলাকা ভিত্তিক। এখন যারা নিরক্ষ রেখার উপর অবস্থিত, এরকম একটা বিন্দু বা একটা ধরলাম যে এম ভরের একটা বস্তু সেই নিরক্ষীয় অঞ্চল বা রেখার যে কোনো জায়গায় অবস্থিত, আমরা এমন জায়গায় বসাইছি যেন বোঝা যায় সেই পৃষ্ঠে আছে, মানে সেই পৃষ্ঠে অবস্থান করতেছে, যে বিন্দুটাকে আমি এ বিন্দু হিসেবে ধরলাম। পৃথিবীর এটা হলো কেন্দ্র, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে আছে? পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ দূরত্বে সে অবস্থান করতেছে। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই স্মল এম ভরের, এটা মনে করো আমি নিজে, স্মল এম ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। এখন পৃথিবী ওকে কি করবে? তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে বা তার কেন্দ্রের দিকে ধরে রাখবে। যেই বল দ্বারা এই ঘটনাটা ঘটাবে তাকে আমরা কি বল বলে থাকি? মহাকর্ষ অথবা অভিকর্ষ বল বলি না? জি ভাইয়া। তাহলে এই বিন্দুতে যে মহাকর্ষ বলটা কাজ করতেছে বা যেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি, সেটা হচ্ছে কি জি ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুর ভর, এবং বস্তু আছে পৃথিবীর ব্যাসার্ধে, তাহলে আর স্কয়ার, জি এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আর অভিকর্ষ বলের কথা যদি বলি, সেটাও কি সেম হবে, শুধু ওখানে কি হবে, এম এর জায়গায় কি হবে এম জি, আর জি ইকুয়াল টু তো আমরা সবাই জানি জি এম বাই আর স্কয়ার, তাহলে ঘুরে ফিরে দুইটা সূত্র সেমই থাকতেছে। আচ্ছা, এখন পৃথিবী যখন ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, যখন পৃথিবী ঘোরে, আর আমরা জানি কোন বস্তু যখন ঘুরবে তখন অবশ্যই তার কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। তাহলে পৃথিবী যদি না থাকতো, মানে পৃথিবী যদি না থাকতো তখন নিজেকে আমরা কেমন ভাবে দেখতাম? মনে হইতো যে এই কেন্দ্রের সাথে একটা সুতার সাহায্যে এই বস্তুটাকে বেঁধে তাকে ঘুরানো হচ্ছে। কত ব্যাসার্ধের বৃত্ত? আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে তাকে ঘুরানো হচ্ছে। যদি পৃথিবীর পৃষ্ঠটা না থাকতো তাহলে তখন আমাদের কাছে এই জিনিসটা মনে হতো। এখন যখনই তুমি ঘুরবা তখনই তোমার কেন্দ্রমুখী বল তৈরি হবে, আবার কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। তাহলে এই বস্তুটার উপর কেন্দ্র বিমুখী বলে একটা বল তৈরি হচ্ছে, যেই বলটা চাচ্ছে বস্তুটা যেন কোথায় চলে যায়, বাইরের দিকে চলে যায়, বা স্পর্শক বরাবর যেন সে চলে যায়। তাহলে একই ঘটনা এই যে পৃথিবীর উপরে আমরা মানুষ, পশু পাখি যা আছে সবাই পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছি, এবং পৃথিবী যে ঘুরতেছে এই ঘোরার কারণেও কিন্তু আমরা ওই পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না। কিন্তু একই ঘটনা যদি আমরা একটা একটা টেনিস বলকে পানিতে ভিজিয়ে পরে যদি আমরা তাকে একটা ঘূর্ণন প্রদান করি, টেনিস বলের গায়ে যে পানির কণাগুলো পানির যে কণাগুলো অবস্থান করে তাকে যদি আমরা এই ক্লকওয়াইজে ঘুরাই, তাহলে এই কণাগুলো কোন বরাবর চলে যেতে চায়? তার স্পর্শক বরাবর। মনে আছে? জি ভাইয়া। এই জিনিসটা কি মনে আছে সবার? আচ্ছা, তাহলে এই যে তুমি টেনিস বলটাকে ঘুরালা, এর কারণে তার কণাগুলো স্পর্শক বরাবর চলে যাচ্ছিল। কেন চলে যাচ্ছে? কারণ কণাগুলোকে ধরে রাখার মতো শক্তি কার মধ্যে নাই? টেনিস বলের মধ্যে নাই।
তাহলে এটাকে তুমি একটা গোলক বা বল হিসেবে যদি চিন্তা করো, তার উপরে বস্তু হিসেবে আমরা আছি, তাহলে ও যে ঘুরতেছে ওর পৃষ্ঠ থেকে আমাদের কি হয়ে যাওয়ার কথা ছিল, এরকম স্পর্শক বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাচ্ছি না। কেন যাচ্ছি না? তার কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে তার আকর্ষণ বল দ্বারা কি করে রাখছে, ধরে রাখছে, যে কারণে আমরা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি না। তাহলে এখন যারা আমরা পৃথিবীর উপর অবস্থান করতেছি তাদের উপর আসলে কয়টা বল ক্রিয়া করতেছে? আমরা বলতেছি দুইটা বল ক্রিয়া করতেছে। একটা বল হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, যেটাকে আমরা মহাকর্ষ বলও বলতে পারি, অভিকর্ষ বলও বলতে পারি। আর আরেকটা বল হচ্ছে কি, পৃথিবীর ঘূর্ণনের কারণে কেন্দ্র বিমুখী বল, যেটা কেন্দ্রের বাহিরের দিকে তাকে নিয়ে চলে যেতে চাচ্ছে। তাহলে টোটাল কত বল আমাদের উপর কাজ করতেছে আমরা যদি বলি, যেটাকে আমরা বলি ক্রিয়াশীল বল। কোন বিন্দুর জন্য আমরা এই এত কথা বলতেছি? এ বিন্দুর জন্য, মানে আমরা এই বিন্দুতে দেখাচ্ছি ব্যাপারটা, বিন্দু হিসেবে এই জিনিসটা চেঞ্জ হতে পারে। এ বিন্দুতে ক্রিয়াশীল বল F প্রাইম ইকুয়াল টু হবে F মাইনাস FC প্রাইম। এখন কেউ কি আমাকে বলবা যে আমি F মাইনাস FC প্রাইম না লিখে যদি FC প্রাইম মাইনাস F লিখি, তাহলে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন বা কোনো ভুল হবে কিনা? কেউ একজন বলো, আমি যদি FC প্রাইম মাইনাস F লিখি সেই ক্ষেত্রে কি আমার কোনো ভুল হবে কিনা, লেখাটা কি ভুল হবে কিনা? কি ব্যাপার, কেউ কোনো কথা বলতেছে না? না জানলে বলিও যে ভাই আমি জানি না বা বুঝতেছি না। একবারে নিশ্চুপ থাকলে তো আমার নিজেরই ঘুম আসবে। মেহেদি, জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছ? শোনা যায়। তাহলে অ্যান্সার বলো। ভাইয়া কেন্দ্রমুখী বলের চেয়ে যদি কেন্দ্র বিমুখী বল বেশি হইতো তাহলে আমরা ছিটকে পড়ে যেতাম না? এখন আমরা হিসেব করার সময় কি দুইটা বলই ধরবো, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী দুইটাই কি হিসেব করব? আমার কথা হচ্ছে এটা। সেটা তো জানি না ভাইয়া। আমরা ধরি ওই জিনিসটা যেটার কারণে আমরা ঘটনা দেখাই। আমি আগেও বলছিলাম যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা সবাই জানি। এখন তুমি যদি দুইটা বলের হিসেব একসাথে করো, তাহলে তো একটা আরেকটাকে কি করে দিচ্ছে, সমান এবং বিপরীত হয় নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে তো আলটিমেটলি তার উপর কোনো বল ক্রিয়া করার কথা ছিল না, ছিল? না ভাইয়া। তো এখন ওই দুইটা ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ভিতরে আমরা হিসেব করব কাকে? আমরা হিসেব করব তাকে যার কারণে আমরা ঘটনাটা ঘটতে দেখতেছি। এখন এই যে ছিটকে যাওয়ার প্রবণতাটা, এটা কার কারণে? এটা কি কেন্দ্রমুখী বলের কারণে নাকি কেন্দ্র বিমুখী বলের কারণে হয়? ভাই কেন্দ্র বিমুখী বলের কারণে। হ্যাঁ, তাহলে বাইরের দিকে আমরা কেন্দ্র বিমুখী বল দেখতেছি। এখন বলতে পারো কেন্দ্রমুখী বলতে ভাইয়া কেন্দ্রের দিকে কাজ করে। কেন্দ্রের দিকে যে কাজ করতেছে, এই কেন্দ্রমুখী বলের যোগান কি আকর্ষণ বল দিতে পারতেছে? আমরা বলতেছি আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের থেকে অনেক বেশি। যদি সমান হইতো, কেন্দ্রমুখী বল আর এফ যদি সমান হইতো, তখন এফ আর কেন্দ্র বিমুখী বলের সমান হয়ে যেত। তাহলে ও ভেসে থাকতো অনেকটা, লিটারলি মানে জাস্ট তার পৃষ্ঠে ভেসে আছে। কিন্তু আমরা কি ভেসে আছি? আমরা কি পৃথিবীর পৃষ্ঠে ভেসে আছি? না ভাইয়া। তারপরও মানে আমরা যে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছি, পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে না? তাহলে আমি আরেকবার প্রথম থেকে বলি, দেখো পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে এফ বলে, আর পৃথিবীর ঘূর্ণনের কারণে কেন্দ্রের বাহিরের দিকে একটা বলের তৈরি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন আমাদের পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে, সে আকর্ষণ বলের মানটা অনেক বেশি, কার থেকে? কেন্দ্র বিমুখী বলের থেকে অনেক 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 বেশি। তো যেই কারণে এই এফ থেকে বা আকর্ষণ থেকে কেন্দ্র বিমুখী বলটা বিয়োগ যাওয়ার পরেও যে ক্রিয়াশীল বলটা থাকে, সেই বলটাই বেসিক্যালি আমরা এখন আমাদের প্রকৃত ওজন হিসেবে, মানে আমাদের আসলে যে ওজনটা এখন আমরা ফিল করতেছি,
বা ভূপৃষ্ঠে যে ওজনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি কোনটা, এই যে এফ প্রাইম বলে আমরা যেটা দিচ্ছি ক্রিয়াশীল বল। কেন? কারণ যদি পৃথিবীর ঘূর্ণন না থাকতো, অর্থাৎ পৃথিবীটা যদি থেমে থাকতো, তাহলে কি হইতো? পৃথিবী যদি স্থির অবস্থায় থেমে থাকে তখন কেন্দ্র বিমুখী বলটা কিন্তু থাকতো না, যেহেতু ঘুরতেছে না। তাহলে কেন্দ্র বিমুখী বল না থাকলে শুধু কি থাকতো? আকর্ষণ বলটা থাকতো না অনলি। জি ভাইয়া। তো এই আকর্ষণ বলটা যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটার কারণে তো শুধু তুমি একটাই অনুভব করতা, কিন্তু এখন যেহেতু পৃথিবী ঘুরতেছে ওই আকর্ষণ বল থেকে কে বাদ যাচ্ছে? কেন্দ্র বিমুখী বল যাচ্ছে। যাওয়ার পরে যে অংশটা থাকতেছে সেটাই হচ্ছে কি এখন আমাদের ওজন অথবা আমাদের উপর ক্রিয়াশীল বল। যদি আমরা কোথায় থাকি, এ বিন্দু, এ বিন্দু বলতে আমি বুঝাচ্ছি নিরক্ষীয় রেখার যে কোনো বিন্দুতে। আপাতত আমি তোমাকে একটা পয়েন্ট হিসেবে দেখাইছি আর কি। নিরক্ষীয় রেখার যে কোনো স্থানে তুমি যখন অবস্থান করবা তখন তোমার যে ওজনটা তুমি ফিল করবা সেটা হচ্ছে এই ক্রিয়াশীল বলটা। তাহলে এই এফ এর পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারবো? এই এফ এর পরিবর্তে চাইলে আমরা লিখতে পারবো mg। আর এই যে কেন্দ্র বিমুখী বল তার পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারবো? m। কেন্দ্র বিমুখী বলের সূত্র বলো তো, মনে আছে কিনা দেখি আমি আগে। কেন্দ্র বিমুখী বলের সূত্র বলো। কারো মনে নাই? কেন্দ্র বিমুখী বলের সূত্র কারো কি মনে নাই? m ওমেগা স্কয়ার r, mg মাইনাস m ওমেগা স্কয়ার r, সেটা হচ্ছে এ বিন্দুতে ক্রিয়াশীল বল। তাহলে আর কেন এই ক্যাপিটাল আর কেন বসাইছি? কারণ তুমি ক্যাপিটাল আর দূরত্বে অথবা ব্যাসার্ধে ছিলে এবং সেই ব্যাসার্ধকে কেন্দ্র করে তুমি কিন্তু পৃথিবীর সাথে সাথে চক্রাকারে ঘুরতেছিলা। আর তোমার পথটা ছিল এরকম, যেহেতু পৃথিবী এভাবে ঘুরতেছে তুমিও এইভাবেই ঘুরতেছিলা, এইভাবে এইভাবে ঘুরতেছো পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে করে তুমিও ঘুরতেছিলা। এটা হচ্ছে তখন তোমার সেন্টার, মানে পৃথিবীর ভরটা যেখানে ছিল আর কি, আমরা করে এখানে ধরি এটাকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো, তোমার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল আর ব্যাসার্ধকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো যখন তুমি এই বিন্দুতে ছিলা। এখন এই বিন্দু থেকে সরে তুমি একটু উত্তর গোলার্ধে অথবা তুমি একটু দক্ষিণ গোলার্ধে আসতে চাইছো মনে করো। সেই হিসেবে আমরা মনে করো ধরলাম যে তুমি দক্ষিণ গোলার্ধে এখানে কোথাও অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যে কোনো একটা দেশে গেছো, তখন তুমি আসো এই জায়গায়, তোমার ভরটা আছে এই স্থানে, এবং তখন তুমি তোমার যে অক্ষটা বা যে ঘূর্ণন চক্রটা সেটা হচ্ছে এরকম। কেন? কারণ তুমি আছো পৃথিবীর উপরে, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘুরতেছে, তুমিও তার সাথে সাথেই ঘুরবা। তুমি আর কেন্দ্রের দিকে তখন ঘুরবা, কেন্দ্রের সাপেক্ষে ঘুরবা, নাকি এখানে একটা নতুন কেন্দ্র হিসেবে বিবেচনা করে তুমি ঘুরতে থাকবা? কেউ কোনো কথা বলতেছে না, তুমি শুনতেছো নাকি শুনতেছো না আমি কিছুই জানি না। এভাবে কি পড়ানো যাবে? ভাইয়া নতুন কেন্দ্র হিসেবে। তুমি একাই কত, বাকিরা কি বোবা হয়ে গেছে? ভাইয়া বলো। এটা কোন চ্যাপ্টার? বুঝি না। এটা কোন চ্যাপ্টার? এটা মহাকর্ষ অভিকর্ষ। আচ্ছা। তাহলে যখন তুমি এখানে কোন একটা বিন্দুতে আসছো, নাম দিলাম বি বিন্দু, বি বিন্দুতে থাকা অবস্থায় তুমি এই বৃত্তাকার পথ অতিক্রম করতেছো, কারণ পৃথিবী যেভাবে ঘুরতেছে তুমি পৃথিবীর উপর অবস্থিত কোনো বস্তু তুমিও সেই একই ভাবে ঘুরতেছো। কিন্তু যখন তুমি নিরক্ষীয় রেখার উপরে ছিলা তখন তুমি পৃথিবী থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে ছিলা এবং তুমি যে বৃত্তাকার পথ অতিক্রম করতেছিলা বারবার, সেই
বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, কিন্তু যখন তুমি বি বিন্দুতে আসছো তখন তুমি যে বৃত্তাকার পথ অতিক্রম করতেছো তখন তার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে স্মল আর, কারণ তুমি এই স্থানে অবস্থান থেকে ঘুরতেছো। আর এইটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। তাহলে অক্ষ তো সেম থাকতেছে, তুমি অবস্থানের সাথে সাথে অক্ষ থেকে তোমার দূরত্বটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, যখন তুমি নিরক্ষীয় অঞ্চলে ছিলা তখন কেন্দ্র বলতেছি ঘূর্ণন অক্ষ থেকে তোমার দূরত্ব ছিল পৃথিবীর ব্যাসার্ধের সমান, কিন্তু যখন তুমি অন্য কোনো অবস্থানে থাকতেছো তখন কেন্দ্র থেকে মানে ঘূর্ণন অক্ষ থেকে তোমার দূরত্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঘূর্ণন রেখা থেকে দূরত্ব পরিবর্তন হয়ে গেলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব পরিবর্তন হয়ে গেলে তার ব্যাসার্ধটাও কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন। তাহলে বি বিন্দুতে আমরা যদি এতক্ষণ যা কথা বলছি সব ছিল এই বিন্দুর জন্য, এবার যদি আমরা বি বিন্দুর হিসাবটা করি তাহলে বি বিন্দুতে যেহেতু তুমি এই ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছো, তাহলে এর বাইরে বা এই বরাবর বাইরের দিকে যে বলটা তুমি অনুভব করবা সেটা হচ্ছে তার কি বল, কেন্দ্র বিমুখী বল। আর এই কেন্দ্র বিমুখী বলের সূত্র এখানে কি লিখতে পারবা তুমি, m ওমেগা স্কয়ার স্মল r। স্মল r কেন, কারণ তুমি এখন যে বৃত্তাকার পথ অতিক্রম করতেছো সেটা হচ্ছে স্মল r ব্যাসার্ধের কোন পথ, যে কারণে বি বিন্দুতে মানে এই বিন্দু ছাড়া অন্য যে বিন্দুতেই যাও না কেন সেই ক্ষেত্রে ব্যাসার্ধটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তাহলে পরিবর্তিত একটা ব্যাসার্ধ তুমি পাবা। এখন তুমি না কেন্দ্র বিমুখী বল এইদিকে অনুভব করতেছিলে, পৃথিবীর আকর্ষণ কোন দিকে থাকতেছে, আমরা বলতেছি পৃথিবীর কেন্দ্রের দিকেই পৃথিবীর আকর্ষণ থাকবে অলওয়েজ। তাহলে এর আগে মানে এই বিন্দুতে আকর্ষণ ছিল কেন্দ্রের দিকে, বিমুখী বল ছিল ঠিক তার বাইরের দিকে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন কি পরস্পর বিপরীতমুখী হচ্ছে, আমরা বলতেছি না, এখন কেন্দ্র বিমুখী হচ্ছে বাইরে কিন্তু পৃথিবীর আকর্ষণ হচ্ছে এইদিকে। তো যে কারণে আকর্ষণ এবং কেন্দ্র বিমুখী বলের মাঝে একটা কি দেখা যাচ্ছে, একটা কোণ তৈরি হয়েছে বলে আমরা দেখতে পারতেছি আর কি। তো এই কোণটার নাম কি বা এই কোণটা কিভাবে নির্ণয় করব বা কিছু আছে কিনা, আমরা বলি নিরক্ষরেখা থেকে তুমি উত্তরে যাও অথবা দক্ষিণে যাও, যত কোণ করে তুমি যাবা, যেমন প্রথমে তুমি ছিলা নিরক্ষরেখার উপরে এই বিন্দুতে, নিরক্ষরেখা থেকে থিটা ডিগ্রি কোণে তুমি বি বিন্দুতে চলে গেছো, ওই থিটাকে আমরা বলি অক্ষাংশ। প্রথমে এই বিন্দুতে ছিলা, এই বিন্দু থেকে তুমি বি বিন্দুতে আসছো, তার মানে তুমি নিরক্ষরেখা থেকে থিটা ডিগ্রি কোণে সরে গেছো, সরে তুমি বি বিন্দু নামে একটা বিন্দুতে আসছো। তো এই কারণে যেই কোণ উৎপন্ন করছো তুমি নিরক্ষরেখার সাথে সেই কোণটাকে আমরা নাম দিয়েছি অক্ষাংশ। তাহলে এই থিটা ডিগ্রি অক্ষাংশে তুমি কোন দিকে চলে গেছো, আমরা বলতেছি তুমি দক্ষিণ দিকে চলে গেছো। সেম ভাবে তুমি উত্তর দিকেও যেতে পারতা। তাহলে এই যে অক্ষাংশ এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কি, এটা হয়ে যাবে থিটা, সাথে এই কেন্দ্র বিমুখী বল যেটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা দুটো লম্ব উপাংশে বিভক্ত করতেছি। যেহেতু এটা থিটা সেখান থেকে থিটা হয়ে যাচ্ছে এটা, সেখান থেকে আমরা এটাকে বলতে পারবো fc প্রাইম cos থিটা, আর এটাকে বলতে পারবো fc প্রাইম sin থিটা। দুটো লম্ব উপাংশ আমরা তাকে বিভক্ত করছি। কেন লম্ব উপাংশে বিভক্ত করছি, তার কারণ হচ্ছে আমরা দেখতেছি মানে এই বিন্দুতে ছিল কি কেন্দ্র আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর বিপরীত দিকে, এই কারণে আমরা সরাসরি বিয়োগটা ব্যবহার করতে পারছি, কিন্তু বি বিন্দুতে এসে আমরা সরাসরি বিয়োগ ব্যবহার করতে পারতেছি না। যদি বলো কেন, তার কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল থাকতেছে যেটাকে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বলতেছি, আর ওই কেন্দ্রে বরাবর বিপরীত দিকে কেন্দ্র বিমুখী বল কাজ না করে কেন্দ্র বিমুখী বলের একটা নির্দিষ্ট অংশ কাজ করতেছে, যে অংশের নাম কি fc প্রাইম cos থিটা। এই কারণে fc প্রাইমটাকে আমরা কি করছি, দুইটা উপাংশে বিভক্ত করে নিয়ে আসছি। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে বি বিন্দুতে ক্রিয়াশীল বল কত, তাহলে f মাইনাস fc প্রাইম, f চাচ্ছে কেন্দ্রে ধরে রাখতে আর fc প্রাইম cos থিটা চাচ্ছে তাকে কেন্দ্রের বাহিরের দিকে কি করার জন্য, একটা বল দেওয়ার জন্য। তাহলে এই যে fc প্রাইম আমি লিখলাম, এই fc প্রাইমের সূত্র কি লিখছিলাম কিছুক্ষণ আগে,
m ওমেগা স্কয়ার স্মল r। এখন স্মল r এর মানটা সবসময় আমাকে প্রশ্নে দেওয়া থাকবে না। এখন যদি স্মল r এর মান আমাকে সবসময় প্রশ্নে দেওয়া না থাকে, তখন বা সেই ক্ষেত্রে আমি কিভাবে স্মল r টা বের করব? আমরা বলতেছি যে স্মল r টাকে আমি ক্যাপিটাল r এ কনভার্ট করার চেষ্টা করব। ওই চেষ্টার লক্ষ্যে আমরা এখানে একটা ত্রিভুজ ধরে নিলাম। আমরা এখানে একটা ত্রিভুজ ধরলাম, গাঢ় কালি করা যে ত্রিভুজটা। এখানে দেখো এই কোণটা হচ্ছে থিটা, আর স্মল r টা আমি এখানে লিখি। স্মল r হচ্ছে এই ব্যাসার্ধটা, আর এই যে কেন্দ্র থেকে এই বি এর দূরত্ব যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এটা যদি থিটা হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। অতিভুজ এবং ভূমি সম্পর্ক কার? সাইন। সাইন না কস? তাহলে ওই ত্রিভুজটা থেকে আমরা স্মল r এর মান বের করে নিয়ে আসলাম ক্যাপিটাল আর cos থিটা। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে cos এর। তাহলে cos ভূমি বাই অতিভুজ, ভূমি সমান দাঁড়াচ্ছে r cos থিটা। তাহলে যেখানে যেখানে আমরা স্মল r পাবো, সেখানে সেখানে আমরা ক্যাপিটাল আর cos থিটা দ্বারা মানে স্থান পরিবর্তন করে দেব। তাহলে এই স্মল r ক্যাপিটাল আর cos থিটাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো ব্যবহারের জন্য আমাদের কি করতে হবে? f সমান আমরা লিখতে পারি mg, আর fc প্রাইম cos থিটা, fc প্রাইমের পরিবর্তে লিখতে পারো m ওমেগা স্কয়ার স্মল r, আর সাথে থাকতেছে cos থিটা। এটা হচ্ছে এইখানে জাস্ট মান বসাইছি। এবার স্মল r এর পরিবর্তে তুমি পুরোটা নিয়ে বসাই দাও ওখানে। তো দাঁড়াচ্ছে m g মাইনাস m ওমেগা স্কয়ার ক্যাপিটাল r। ক্যাপিটাল r এর সাথে একটা cos থিটা, আর সূত্র আগে থেকে একটা cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে বি বিন্দুতে ক্রিয়াশীল বল আমাদের দাঁড়াচ্ছে mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। এখন বি বিন্দু যেটা ক্রিয়াশীল বল, সেটা কি আমাদের ওজন না? মানে যেটা আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকা অবস্থায় অনুভব করতেছি। জি ভাইয়া। তাহলে ওজনের পরিবর্তে চাইলে আমরা কি লিখতে পারবো? mg, এখানে ছোট করে আমি থিটা লিখলাম। থিটা মানে কি? থিটা মানে বলছিলাম, থিটা মানে হচ্ছে অক্ষাংশ। অর্থাৎ তুমি যখন এই বিন্দুতে মানে এখানে যখন ছিলা নিরক্ষরেখার উপর, তখন কোন প্রকার কোণ ছিল না, মানে কোণের মান ছিল 0, তার মানে অক্ষাংশ ছিল 0। তুমি আস্তে আস্তে যত দক্ষিণে যাবা অথবা আস্তে আস্তে যত উত্তরে যাবা, সাথে সাথে তোমার কোণের মানটা বৃদ্ধি পাবে। তো এই কোণের মান বোঝানোর জন্য, যে যেমন মনে করো তুমি কত ডিগ্রি অতিক্রম করায় তুমি বি বিন্দুতে আসছো, মনে করো আমি তোমাকে বললাম যে তুমি 60 ডিগ্রি কোণ অতিক্রম করছো, তার মানে অক্ষাংশের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে যত ডিগ্রি বেশি অতিক্রম হবে, আস্তে আস্তে তোমার ব্যাসার্ধটা তত কি আসবে? ছোট হয়ে আসবে। অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে তোমার দূরত্বটা আস্তে আস্তে কমে যাবে। তো যেখানে তুমি যাবা বা যত ডিগ্রি অক্ষাংশে যাওয়ার পর তুমি তোমার ওজন ফিল করতেছো, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? m g থিটা দ্বারা প্রকাশ করতেছি। এখন সব জায়গা থেকে যদি তুমি m টা বাদ দিয়ে দাও, সব জায়গা থেকে যদি সব পাশ থেকে যদি আমি m টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে g থিটা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। তাহলে g থিটা কি? থিটা ডিগ্রি অক্ষাংশে যাওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠের কোন বিন্দুতে কিসের মান? অভিকর্ষজ ত্বরণের মান। আর জি হচ্ছে যেটা আমরা সবসময় জেনে থাকি 9.8, আর মাইনাস ওমেগা স্কয়ার। ওমেগাকে কি বলি আমরা? ওমেগাকে আমরা কি বলি? ওমেগা কি বলি আমরা? কৌণিক বেগ। কার কৌণিক বেগ? এখানে ঘুরতেছে কে? পৃথিবী। পৃথিবীর উপরে আমরা অবস্থান করছি। পৃথিবী।
তাহলে এইখানে যে কৌণিক বেগ হবে সেটা পৃথিবীর হবে, এখানে যে পর্যায়কাল হবে সেটাও পৃথিবীর হবে। আর পৃথিবীর পর্যায়কাল আমরা সবাই জানি সেটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে 24 ইনটু 3600, তাহলে তুমি সেকেন্ডে চলে যাবা, তার মানে তুমি ওমেগাটা পেয়ে যাবা। তার মানে ওমেগার মানটা মোটামুটি ফিক্সড। কেন ফিক্সড? কারণ পৃথিবীর কৌণিক বেগ কি সব সময় মানে একই বেগেই পৃথিবী ঘুরতেছে, তার বেগের মানটার পরিবর্তন হচ্ছে না। এরপর যে পৃথিবীর ব্যাসার্ধ সেটা আমরা সবাই জানি 6.4 10⁶, আর থিটা হচ্ছে অক্ষাংশ, যেই অক্ষাংশে তুমি যাওয়ার কারণে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা পরিবর্তন হয়েছে। তার মানে যখন তুমি নিরক্ষীয় অঞ্চলে থাকবা তখন থিটার মান কত ডিগ্রি হয়ে যাবে? যখন নিরক্ষীয় অঞ্চলে থাকবা তখন থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর যখন তুমি কোন মেরু অঞ্চলে যাবা, উত্তর মেরু বলো আর দক্ষিণ মেরু বলো, তখন তোমার থিটার মান কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তো সেইভাবে থিটার মান অনুযায়ী কার মান চেঞ্জ হবে? জি এর মানটার পরিবর্তন হবে। বুঝা গেছে সবার? জি ভাইয়া।